ওকে। আমি বই দেখে খুব একটা পড়াই না। খুব একটা বলতে পড়াই না যে এই পৃষ্ঠা বের করো, এত পৃষ্ঠা বের করো, এত পৃষ্ঠা বের করো, এরকম ভাবে পড়াই না। যদি গণিতটা খুব বড় হয়, মানে ওই অঙ্কটা সমস্যাটা, অথবা চিত্র আকারে কোনো সমস্যা থাকে, তখন হয়তো বলি যে বের করো। তাছাড়া আমার কাছে পড়তে গেলে বই দরকার নাই, অন্তত গণিতের জন্য। ওকে, তারপরেও তোমাদেরকে আজকে আমি পিডিএফ দিয়ে দেবো, যারা পাওনি যতটুকু দরকার সেখান থেকে তোমরা সেই দরকারটুকু সেরে ফেলবা। আর মিউট করে রাখতে হবে যে বাবা। কে মিউট করছো না? 32, 95, 37 কার নাম একটু মিউট করে রেখো। আর নাম কি করে চেঞ্জ করে, নামগুলো চেঞ্জ করে নিও, তাহলে আমার তোমাদের ডাকতে সুবিধা হবে। ওকে, আমরা একদম মূল ক্লাসে চলে যাই, আর কোনো কথা না। যে যেখানে বুঝবে না সে সেখানে কথা বলবা। ওকে। আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম যে অধ্যায় সেটা হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক মনটা কই? সংখ্যা। মিউট করে আচ্ছা, রাখো। অবশ্যই আয়। এই, কে এটা মিউট করে রাখো। তাইলে আমি কি বললাম, ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা প্রথমে স্বাভাবিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা এখানে অধ্যায়ের নাম দেখে যেটা বুঝতেছি সেটা হলো সংখ্যা নিয়ে কোনো অধ্যায়। কি অধ্যায়? সংখ্যা সংখ্যা নিয়ে নিয়ে কোন? কোনো একটা অধ্যায়। ওকে। তো আমরা সংখ্যা কিরকম হতে পারে, সংখ্যা সম্পর্কিত প্রশ্নগুলো কিরকম হতে পারে, এগুলো কি আমরা জানি? এগুলো আমরা কি জানি? কয়জন জানি? দেখো, আমি একদম বেসিক থেকে পড়ানো শুরু করব, ঠিক আছে? বেসিক থেকে পড়ানো শুরু করব, কেউ মিস করো না। ওকে। 1 নম্বর, সবাই লিখো, অঙ্ক কাকে বলে? অঙ্ক কাকে বলে? তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। লেখা বোঝা না গেলে জুম করবা, ফটো যেভাবে জুম করে, এই আমাদের এটাও সেভাবে জুম করা যাবে, লেখা যদি ছোট মনে হয়। ঠিক আছে? অঙ্ক কাকে বলে? আমার সাথে সাথে সবাই লিখে নাও। সংখ্যা প্রকাশের জন্য যে সকল যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাকে কি বলে? অঙ্ক বলে। তাকে কি বলে? অঙ্ক বলে। অঙ্ক বলে। তাকে অঙ্ক বলে। এই সাইমা, জয়েন করতে পারছো? সাইমা, জয়েন করতে পারছো? সাইমা। ওকে। তাহলে আমরা কি লিখলাম? সংখ্যা প্রকাশের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। সংখ্যা প্রকাশের জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে কি বলে? অঙ্ক অঙ্ক বলে। বলে। অঙ্ক বলে। এখন আমি আবার ওই 1, 2 এর পড়াই পড়াচ্ছি, ঠিক আছে? 1, 2 এর পড়াই পড়াচ্ছি। তারপরে আসছে অঙ্ক কয়টি ও কি কি। কেউ বিরক্ত হইও না, আমরা আস্তে আস্তে ডিপে যাব। অঙ্ক কয়টি ও কি কি। অঙ্ক কয়টি ও কি কি। হাতে জং ধরে গেছে, অনেক দিন পরে লিখতে শুরু করছে আবার। 1.5 মাস পর। 1.5 মাস না, 1 মাস 10 দিন। অঙ্ক কয়টি ও কি কি। অঙ্ক কয়টি? 9টি না 10টি? দ- স্যার 10টি। 9টির পক্ষে কে কে আছো? 10টি। অঙ্ক 10টি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তুলে নাও, তুলে নাও, এগুলো তোমরা পারো।
তারপর লিখছি, কেউ বিরক্ত হয়েও না, আমি আস্তে আস্তে গভীরে যাই, ঠিক আছে, একবারে না। ঠিক আছে, যার যদি আমি চলে যাচ্ছি অন্য জায়গায়, কিন্তু তোমাদের লেখা হয়নি, এরকম যদি হয় তাহলে কিন্তু আমাকে বইলো যে স্যার আমি লিখতে পারিনি। কথা স্যার বুঝেছো? 1 মিনিট আরেকটু দেখানো যাবে? হ্যাঁ যাবে। তোমাকে ডাকলাম, তুমি শুনলা না। তারপরে আছে বাবা কি, সার্থক অঙ্ক, সার্থক বুঝি। ফোন করেছি, বলো। স্যার তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই আমি আপনার সাথে কথা বলতে পারিনি। হ্যাঁ, সার্থক অঙ্ক কয়টি ও কি কি? সার্থক অঙ্ক কয়টি ও কি কি, এগুলো কিন্তু 1 2 এ শিখার কথা। আমি তারপরেও শিখাচ্ছি, যেহেতু সংখ্যা নিয়ে আমাদের অধ্যায়টা, স্বাভাবিক সংখ্যা, আস্তে আস্তে আমরা সেদিকেই যাব। সার্থক অঙ্ক কয়টি? 9টি। সার্থক অঙ্ক কয়টি? 9টি। 9টি। যথা শূন্য, এই শূন্য হবে সার্থক অঙ্কে? সার্থক অঙ্কে শূন্য হবে? হবে না। না স্যার। 3 4 5 6 7 8 9। লেখা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? আমার লেখা আমি চিনতে পারছি না মাঝে মধ্যে, কেমন জড়ায় জড়ায় যাচ্ছে। ঠিক আছে। জি স্যার। ওকে, 1 নম্বর হয়েছে সবার, 1 নম্বর। জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা সার্থক অঙ্ক কি জন্য বলছি, আর শূন্যকে বাদ দিচ্ছি কেন? শূন্যকে বাদ দিচ্ছি কেন? শূন্যকে বাদ দিচ্ছি কেন? এই যে এখানে আমার 10টা অঙ্ক আছে, অঙ্ক 10টা, তার মধ্যে আমরা এই 9টাকে সার্থক অঙ্ক বলছি। সার্থক অঙ্ক মানে যে সকল অঙ্ক একা একা বসে সুন্দর একটা অর্থ প্রকাশ করতে পারে, তাদেরকে আমরা সার্থক অঙ্ক বলছি। শুধু শূন্য, দেখো শূন্যকে কি জন্য নিন, আমি যদি 0 1 লিখি, এই বাম পাশের একের কোনো দাম আছে? নো স্যার। তার জন্য একে শূন্য একলা একলা বসলে আমরা বলি নাই। অনেক সময় আমরা শূন্য উচ্চারণও করি না। আমার কাছে 0 টাকা আছে, আমি কি বলি, আমার কাছে টাকা নেই। শূন্য উচ্চারণও করি না, ঠিক না? ঠিক কি না? ইয়েস স্যার। শূন্য ইয়েস। জি উচ্চারণও স্যার। করি না অনেক সময়। তার জন্য শূন্যকে আমরা সার্থক অঙ্কের ভেতরে দিইনি। কিন্তু শূন্য যদি আমরা কোনো সার্থক অঙ্কের ডান পাশে ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু নির্দিষ্ট একটা মান প্রকাশ করে, মানের পরিবর্তন ঘটায়। মানে কোনো সার্থক অঙ্কের বাম পাশে বসলে মানের কোনো পরিবর্তন হয় না, একা একা বসলে তো কোনো মানই প্রকাশ করে না। কিন্তু কোনো সার্থক অঙ্কের ডান পাশে বসলে অবশ্যই মান প্রকাশ করে। ঠিক আছে, ওকে। তাহলে শূন্য, শূন্যকে আমরা কি বলবো, শূন্য কি? শূন্য কি, তাহলে শূন্যটা কি? এই যে এই শূন্য, শূন্যটা তাহলে কি? শূন্যটা কি? শূন্যকে আমরা কি বলবো? শূন্যের তো একটা নাম আছে, না কোনো নাম নাই? শূন্যকে কি বলা হয়? শূন্য শূন্যকে স্যার। শূন্য বলে না? জি স্যার। ওকে, শূন্যকে বলে অভাব জ্ঞাপক অঙ্ক বা সংখ্যা। অভাব জ্ঞাপক মানে যেটা দ্বারা অভাব বোঝাচ্ছে, যে আমার অভাব। অভাব জ্ঞাপক, কেউ অঙ্কও বলে, আবার কেউ সংখ্যাও বলে শূন্যকে, ঠিক আছে। অভাব জ্ঞাপক অঙ্কও বলা হয়, আবার সংখ্যাও বলা হয়, ঠিক আছে না? ঠিক নাই? জি স্যার। ওকে, ঠিক বলা আছে। হয়। ওকে, আবার শূন্যকে কি বলে? সাহায্যকারী অঙ্ক। শূন্যকে আরেকটা কি বলা হয়? সাহায্যকারী অঙ্ক। অভাব জ্ঞাপক অঙ্ক, বা নিচে লিখে নাও, সাহায্যকারী, অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। একটু একটু টান দিয়ে, সুন্দর করে একটা টান দিয়ে লিখে নাও, সাহায্যকারী অঙ্ক। দুইটাই বলা হয়, অভাব জ্ঞাপক অঙ্ক বা সাহায্যকারী অঙ্ক। ঠিক আছে। না ঠিক নাই? ঠিক আছে। ঠিক আছে স্যার।
ওকে, তাহলে অঙ্কের পার্ট শেষ, আমাদের অঙ্কের পার্ট শেষ। অঙ্ক গেল, অঙ্ক গেল। অনেক সময় বলে অঙ্কের আরেকটা নাম কি জানো? অঙ্কের আরেকটা নাম কি? অঙ্কের আরেকটা নাম হলো সংখ্যা প্রতীক। অঙ্কের আরেকটা নাম কি? সংখ্যা প্রতীক। অঙ্ক আর সংখ্যা প্রতীক একই জিনিস, মনে থাকবে। অঙ্ক এবং জি সংখ্যা প্রতীক একই জিনিস। এখানে এরকম প্রশ্ন আসতে পারে যে সংখ্যা লিখতে কোন কোন প্রতীক ব্যবহার করা হয়। সংখ্যা লিখতে, সংখ্যা লিখতে কোন কোন প্রতীক ব্যবহার করা হয়? মিউট করি বাবা। ব্যবহার করা হয়। 5 নম্বর, সংখ্যা লিখতে কোন কোন প্রতীক ব্যবহার করা হয়? উত্তরে কি কি আসবে? শূন্য আসবে না? রায়ান না কে বাবা, একটু মিউট করো। কথা বুঝেছো? উত্তর হয়তো এক, কিন্তু প্রশ্ন আলাদা আলাদা করে ঘুরায় পেঁচায় দিচ্ছে। ঠিক আছে? ওকে। জি স্যার। তবে একটু তাড়াতাড়ি লিখবা। স্যার লেখা শেষ। ওকে, 4 নম্বর পর্যন্ত সবার লেখা হয়েছে? Yes, sir. जी सर। স্যার 5 নম্বর শেষ। 6 নম্বর লিখো, সংখ্যা কাকে বলে? সংখ্যা কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, সবাই লিখো। ওকে। ওকে, ঠিক আছে, হয়েছে সবার? মিউট করি। হয়েছে সবার? জি স্যার। Yes, sir. जी सर। ওকে, কমপ্লিট। সংখ্যা কাকে বলে? এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। সংখ্যা মনে হয় না উদাহরণ দেওয়া লাগবে, এটা স্যার। আমরা সবাই জানি। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ওকে, 7 নম্বর, 7 নম্বরে আসি। এবার আমরা একটু একটু ভেতরে ঢুকছি, একটু অধ্যায়ের ভেতরে যাচ্ছি। সেটা হলো অঙ্ক পাতন। অঙ্ক পাতন। অঙ্ক পাতন। অঙ্ক পাতন কাকে বলে? ঠিক আছে, এটা দেখবা তোমাদের বইয়ে। বইয়ে মনে হয় কত পৃষ্ঠা এটা লেখা আছে অঙ্ক পাতন সম্পর্কে? বইয়ে প্রথমেই প্রথমেই 1 পৃষ্ঠাতে লেখা আছে অঙ্ক পাতন। ঠিক আছে, আর অঙ্ক পাতনটা কি, এটা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে।
তাছাড়া এটা আমরা সবাই ভুলে যাই বা আমরা পড়তে পারি, বাট অঙ্ক পাতন সম্পর্কে আমাদের একটা নির্দিষ্ট ধারণা থাকে না। অঙ্ক পাতন কাকে বলে? ওকে, হয়েছে। ওকে, অঙ্ক পাতনের সংজ্ঞা হলো কোন সংখ্যাকে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখাকে কি দ্বারা লিখাকে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। অঙ্ক পাতন বলে। আর অঙ্ক বানান কিন্তু দুই জায়গায় দুই রকম হতে পারে। একটা অঙ্ক বানান এটা, আর একটা অঙ্ক বানান কি রকম, এরকম না? একই রকমই মনে হয় আমার কাছে, ঠিক আছে। বইয়ে মনে হয় যে পরেরটা আছে আর আমি আগেরটা লিখেছি, এটা বিষয় না। প্রশ্নে যেরকম থাকবে সেভাবে লিখবা। অঙ্কপাতন কাকে বলে? কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখাকে অঙ্কপাতন বলে। তো আমরা সংজ্ঞা না হয় মুখস্থ করলাম, বাট এটা সম্পর্কে কি একটা প্রপার ধারণা আমাদের আসলো? প্রপার ধারণা কি এসেছে? জি স্যার। Yes, sir. জি অঙ্কপাতন, স্যার। হ্যাঁ, তো অঙ্কপাতন কি বলো, আমাকে বলো। কে বললা জি স্যার? একটু হাত উঠাও, কে কে জি স্যার বললা, হাত উঠাইতে পারো কে কে, হাত উঠাও। বুঝাই নিব এখন আমি, অঙ্কপাতনটা আমাকে একটু বুঝাই দাও। একটু একটা কাজ করতেছি। কেউ পারবে না? তোমরা যারা পারবা তাহলে কি হইলো, জি স্যার। বলো অঙ্কপাতনটা কি, বুঝায় দাও। লেখা হয়েছে সবার? লেখা হয়েছে? স্যার, সংখ্যার সংজ্ঞাতে লেখা আছে এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয় তাকে সংখ্যা বলে। আর অঙ্ক পাতন হচ্ছে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে, মানে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা গঠিত হয়। তো এখানে এরকমই যে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে। দেখো, এখানে এখানে আমি তিনটা অঙ্ক লিখছি। একটা 2, একটা হলো 5, আর একটা হলো 9। এই তিনটা অঙ্ককে আমরা যদি সাজায় সংখ্যা গঠন করি, একটা সংখ্যা গঠন করলাম 2, 5, 9, আবার সংখ্যা গঠন করলাম 9, 5, 2, আবার 5, 2, 9, আবার 9, 2, 5। করা যাবে না এরকম? জি স্যার। তাহলে এই যে দেখো, কয়েক রকম সংখ্যা গঠন করলাম, 4 রকম সংখ্যা গঠন করলাম। এই 4 রকম সংখ্যা কিভাবে গঠন করেছি? অঙ্কগুলোকে পাশাপাশি লিখে। এই যে অঙ্কগুলোকে পাশাপাশি লিখে আমরা যে সংখ্যা গঠন করছি, এটাই হলো অঙ্কপাতন। কথা বুঝেছো? এই তিনটা অঙ্ককে আমরা সাজিয়েছি। অঙ্কপাতন কি? সাজিয়ে, অঙ্ক সাজিয়ে সংখ্যা লেখা। অঙ্কপাতন কি? অঙ্কপাতন কি বাবা? অঙ্ক সাজিয়ে সংখ্যা লেখা। অঙ্ক সাজিয়ে সংখ্যা লেখা, অঙ্ক সাজিয়ে সংখ্যা বানানো। সিম্পল, কথা বুঝেছো? এখন সাজানোর বিভিন্ন ক্যাটাগরি আছে, অঙ্কগুলোকে বিভিন্নভাবে সাজানো যায়। সব থেকে দুইটা সহজ পদ্ধতি হলো অঙ্কগুলোকে কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম অঙ্ক থেকে বৃহত্তম অঙ্ক, এইভাবে সাজিয়ে, বৃহত্তম অঙ্ক সাজিয়ে সাজিয়ে সংখ্যা গঠন, এটা একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি কি? বৃহত্তম অঙ্ক থেকে ক্ষুদ্রতম অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন। বৃহত্তম
অঙ্ক থেকে, তাহলে বুঝতে পেরেছে এবার? কারো সমস্যা আছে আর? নো স্যার। ক্ষুদ্রতম Yes, sir. অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন। ঠিক আছে, একটু একজন ক্লাসে জয়েন করতে পারছেন, লিখেন। ওকে, হয়েছে না সবার? হয়েছে? জি স্যার। ওকে, নো এখানেও স্যার। আবার কিছু শর্ত বা কিছু আছে। ঠিক আছে, সেটা আমরা পরে দেখব। তো আপাতত আমরা বুঝলাম অঙ্কপাতন কি, অঙ্ক সাজিয়ে সংখ্যা বানানো। অঙ্ক সাজিয়ে সংখ্যা বানানোর দুইটা জনপ্রিয় পদ্ধতি হলো, একটা ক্ষুদ্রতম অঙ্ক থেকে বৃহত্তম অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন, আর একটা বৃহত্তম অঙ্ক থেকে ক্ষুদ্রতম অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন। আমরা যদি ক্ষুদ্রতম অঙ্ক থেকে বৃহত্তম অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন করি, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পাই। আর বৃহত্তম অঙ্ক থেকে ক্ষুদ্রতম অঙ্ক সাজিয়ে সংখ্যা গঠন করলে বৃহত্তম অঙ্ক পাই। যেরকম উপরে লেখা আছে কি, 2, 5, 9, এদেরকে যদি ছোট থেকে বড় সাজাই, ছোট থেকে বড় যদি সাজিয়ে অঙ্ক গুলোকে সাজিয়ে যদি সংখ্যা গঠন করি, তাহলে আমি সবার প্রথমে আমার লিখতে হবে কি, 2, 5, 9। তাহলে এই তিন অঙ্ক দ্বারা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হইল 259। এই তিনটা অঙ্ক দিয়ে যদি আমরা ক্ষুদ্রতম অঙ্ক, এই ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি, তাহলে সেটা হলো 259। আর 59। যদি বৃহত্তম অঙ্ক গঠন করি তাহলে হবে 952। 52। 952। 52। ঠিক আছে, মনে থাকবে? শূন্য থাকলে সেই হিসাবটা একটু আলাদা হয়ে যাবে। ওকে, এখন আমরা আরেকটু গভীরে যাই। মিউট করি সবাই, মিউট করি। আমরা আরেকটু গভীরে যাই। গভীরটা হলো কি, অধ্যায়ের নামটা হলো স্বাভাবিক সংখ্যা। এখন পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যাতে যেতে পারলাম না। স্বাভাবিক সংখ্যাতে আমরা যেতে পারলাম না। তো আমাদের এখানে দেখো, আমরা সংখ্যা রেখা বুঝি। সংখ্যা রেখা কেউ বুঝি? সংখ্যা রেখা দেখো, সবাই একটু খেয়াল করে দেখো, এটা হলো একটা সংখ্যা রেখা। অর্থাৎ সংখ্যাকে যদি রেখার মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাকে বলি আমরা সংখ্যা রেখা। সংখ্যা রেখার মাঝখানে আছে জিরো, মাঝখানে কি আছে? জিরো বা শূন্য। ডান দিকে যে অঙ্কগুলো লেখা হবে সেগুলো হলো প্লাস, বাম দিকে যে অঙ্কগুলো লেখা হবে সেগুলো হলো মাইনাস। এখন তোমরা সিক্সে উঠে গেছো, তোমাদেরকে প্লাস মাইনাস দুইটা সম্পর্কে ধারণা আনতে হবে। ঠিক আছে, ওকে। ডান দিকে যে সংখ্যাগুলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাটিগণিতে আমরা এই 10টা অঙ্ক, সরি, এই 10 বাদ দিলাম, এই 9 পর্যন্ত এই 10টা অঙ্ক আমরা ব্যবহার করি। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমাদের আরো অনেক কিছু ব্যবহার করা লাগে, মাইনাসও ব্যবহার করা লাগে। আমার কথা কি একটু বোঝা যাচ্ছে?
আমরা তো এতদিন শুধু জিরো পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম, জিরোর বামে আর কি আছে সেগুলো আমরা জানি না। মনে করো তুমি দোকানে নিয়ে গেছো, একটা দোকানে তুমি 5 টাকার চকলেট কিনতে গেছো, চকলেটের দাম বেড়ে হয়েছে 7 টাকা। তুমি দোকানদারকে কি বলো? মনে করো পরিচিত দোকানদার, দোকানদারকে কি বলো? যে আঙ্কেল আগামীকাল দিয়ে দিব। এখন 5 টাকা নেন, আগামীকাল আপনাকে 7 টাকা দিয়ে দিব। তাহলে তুমি যে চকলেট কি, চকলেটের দাম 7 টাকা, তুমি কিনে দিয়েছো কয় টাকা? 5 টাকা। তাহলে কি 2 টাকা বাকি থাকছে। 2 টাকা আমরা বলি আমাদের ভাষায় এটা কি? বাকি। কিন্তু অঙ্কের ভাষায় কিরকম হবে জানো? এটা হলো তুমি নিয়ে গেছো 5 টাকা, অর্থাৎ তোমার কাছে আছে 5 টাকা, এই যে 5। আর তোমার দোকানে দাম হলো চকলেটের 7 টাকা, তাহলে 5 থেকে 7 বাদ দিলে আমাদের কি হয়? -2। তার মানে আমাদের 2 টাকা ঋণ হয়েছে। আমি 2 টাকা কিসে আসছি? ঋণে আছি। এগুলো আমরা আগামীতে বুঝাবো, এত মাথা ঘামানোর দরকার নাই। যা বুঝাইছি একটু কি মাথায় গেছে? একটু কি মাথায় গেছে? একটু মাথায় গেলেই হবে, বেশি লাগবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, এই যে শূন্য থেকে শুরু করে অফুরন্ত ইনফিনিটি পর্যন্ত, মানে শূন্য থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, এই সংখ্যাগুলোকে বলে অঋণাত্মক সংখ্যা। কি বলে? অঋণাত্মক সংখ্যা। কি বলে? অঋণাত্মক সংখ্যা। আর এই যে -1 থেকে শুরু করে মাইনাস যে সংখ্যাগুলো, সেগুলোকে বলি আমরা ঋণাত্মক সংখ্যা। কি বলি বাবা? ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ যেগুলো সংখ্যার সামনে মাইনাস দেখব, সেগুলোকে আমরা বলবো কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আর যেগুলো সংখ্যার সামনে মাইনাস নাই, সেগুলোকে আমরা কি বলবো? কি বলবো? অঋণাত্মক। এটা আমার কি বাবা? এটা আমার পূর্ণ সংখ্যা। কি এই সবগুলো সংখ্যাকে আমি কি বলছি? পূর্ণ সংখ্যা। কি বলছি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যাদের কোনো দশমিক নাই, যাদের কোনো ভগ্নাংশ নাই, দশমিকও নাই, ভগ্নাংশও নাই, তাদেরকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এবং এই পূর্ণ সংখ্যার মধ্যে যাদের সামনে মাইনাস থাকে তাদেরকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা। আর যাদের সামনে মাইনাস থাকে না তাদেরকে বলি, সরি, মাইনাস থাকলে ঋণাত্মক, আর যাদের মাইনাস থাকে না তাদেরকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে ঋণাত্মক আর অঋণাত্মক দেখে ইয়েস একটু স্যার। খেয়াল করি। এই -9 এটা কি সংখ্যা? ঋণাত্মক। স্যার, ঋণাত্মক। আর ঋণাত্মক। শুধু 9? স্যার অঋণাত্মক। অঋণাত্মক। শুধু 9 হলো কি? অঋণাত্মক। 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 শুধু 9 হলো অঋণাত্মক। অঋণাত্মক। শুধু 9 হলো কি? অঋণাত্মক। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন এর ভেতরে আবার আরো একটা ভাগ আছে। আরো একটা ভাগ কি? আমরা যদি জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাই, মানে জিরোকেও ধরি, তাহলে সেটা অঋণাত্মক সংখ্যা। আর শুধু যদি 1 2 3 বলি, তাহলে এদেরকে বলতে পারি আমরা কি? ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক। ধনাত্মক সংখ্যা। মানে আমি তোমাদেরকে এটা আমি একটু আর একটু ক্লিয়ারিফাই করে দিই। আমার পূর্ণ সংখ্যা কাকে বলে? কয় নাম্বার হবে এটা? এটা হবে কয় নাম্বার? 8 নাম্বার। 8 নাম্বার। সবাই লিখো, পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা কাকে বলে? বাসায় কয়েকবার একটু দেখবা, চোখ বুলাবা, তাহলে এগুলো বুঝতে পারবা। এগুলো বুঝা লাগবে, ঠিক আছে? কোনো বইতে নাই, কিন্তু বুঝা লাগবে। না বুঝলে অসম্পূর্ণভাবে গণিত পড়া হবে। পূর্ণ সংখ্যা কাকে বলে? জানো পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে অখণ্ড
সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড মানে কি? অখণ্ড মানে, অখণ্ড মানে যার ভেতর দশমিক নাই, দশমিক, দশমিক বা ভগ্নাংশ না। ঠিক আছে, দশমিক বা ভগ্নাংশ বাদে। কথা বুঝেছ? অখণ্ড মানে কি? যার কোনো খণ্ড করা যায় না বা খণ্ড নাই, যার কোনো খণ্ড নাই। খণ্ড মানে বুঝি, খণ্ড মানে বুঝি একটা কেককে 8 খণ্ড করছি, এটা বুঝি। একটা কেককে 8 খণ্ড করছি মানে কি 8টা ভাগ করছি। আর একটা কেক সম্পূর্ণ কেক, ওটা কোনো খণ্ড নাই, ওটাকে বলছি অখণ্ড। আর যখন ভাগ করে দিব, খণ্ড খণ্ড করে দিব, সেটাকে বলবো খণ্ড। বা ভগ্নাংশে ভাগ করেছি বা দশমিকে ভাগ করেছি, এরকম। অখণ্ড মানে ভগ্নাংশ বা দশমিক বাদে, মানে ভগ্নাংশ বা দশমিক না। অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কি সংখ্যা বলে? পূর্ণ সংখ্যা বলে। মনে থাকবে? পূর্ণ সংখ্যা কয় রকম? পূর্ণ সংখ্যা কত প্রকার? পূর্ণ সংখ্যা কত প্রকার ও কি কি? আমরা যে স্বাভাবিক সংখ্যা আসতেছি, তো স্বাভাবিক সংখ্যার ইতিহাস তো আমাদের জেনে আসা লাগবে। আমরা যদি হুট করে স্বাভাবিক সংখ্যায় চলে যাই, তাহলে তো আর হবে না। হবে? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে অনেকের, না? প্রথম দিন কঠিন কঠিন পড়াচ্ছি, বাড়িতে একটু এগুলো চোখ বুলাইও, তাহলে আর কঠিন লাগবে না। পূর্ণ সংখ্যা কত প্রকার ও কি কি? পূর্ণ সংখ্যা 3 প্রকার। কয় প্রকার? পূর্ণ সংখ্যা কয় প্রকার? 3 প্রকার। পূর্ণ সংখ্যা 3 প্রকার। পূর্ণ সংখ্যা 3 প্রকার, যথা: এক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটার আরেকটা নাম আছে, পরে লিখে দিচ্ছি। তারপরে হলো কি শূন্য। কি বাবা? শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য। আর 3 নম্বরটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হলো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? কি বাবা? স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হলো কি? স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা যদি যে সংখ্যা রেখার কথা বললাম, সংখ্যা রেখার কথা বললাম, এটার মিডিলে যে আছে সেটা হলো শূন্য। এটা কি বাবা? এর নাম হলো শূন্য। 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 তারপর ডান দিকে যারা আছে, ডান দিকে যারা আছে মানে এই যে 1 2 3, এরা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর বাম দিকের যারা আছে 1 2 3, এই যে -1 -2 -3, এরা হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কথা বুঝেছো না বোঝনি? এটা তোমরা একটু নিচে তুলে নাও, এটা একটু নিচে তুলে নাও, এই সংখ্যা রেখা সহ একটু নিচে তুলে নাও, বড় করে আঁকিয়ে। তাহলে এখানে আমার 3 রকম সংখ্যা। কয় রকম সংখ্যা? 3 রকম সংখ্যা। শূন্য তো মিডিলে পয়েন্ট, শূন্য একটা মিডিল পয়েন্ট, শূন্য। শূন্যের বাম পাশে থাকে বিয়োগের যেগুলো, মাইনাস, -1 -2 -3, অর্থাৎ যে সংখ্যাগুলোর বামে বিয়োগ চিহ্ন থাকবে তাদেরকে বলবো আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি বলবো? কি বলবো? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর যে সংখ্যাগুলোর বামে কোনো চিহ্ন থাকবে না, তাদেরকে বলবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা প্লাস থাকতে পারে, সামনে কিছু থাকবে না অথবা প্লাস থাকবে, যোগ চিহ্ন থাকবে, তাদেরকে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা।
আর শূন্যকে বলি আমরা শূন্য বা অভাব জ্ঞাপক অঙ্ক বা অভাব জ্ঞাপক সংখ্যা বা সাহায্যকারী অঙ্ক। কথা বুঝেছো? কথা বুঝেছো? সবার উঠানো হয়েছে? নো স্যার। তুলে নাও। ক্লাসগুলো একটু আবার সবাই দেখো। ওকে। হয়েছে সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে। এখন একটু খেয়াল করো, আমরা তিন রকম সংখ্যা পাইলাম। আমি ওগুলো আবার একটু লিখছি। একটা হলো কি, একটা হলো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শুধু সংখ্যা না, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এগুলো কোনগুলো? এক দুই তিন চার। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, মানে এভাবে চলতেই থাকবে, শেষ নাই, চলতেই থাকবে। অর্থাৎ যেগুলো সংখ্যা প্লাস, মানে যেগুলো সংখ্যার বামে কোনো চিহ্ন থাকে না অথবা প্লাস, সেগুলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু শূন্য নাই। মিউট করে একটু। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি নাই বাবা? শূন্য নাই। খেয়াল করে দেখেছো? স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? এক থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে। আর শেষ কি আমরা জানি? নো স্যার। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত? এক। স্বাভাবিক সংখ্যা কত? এক। আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা কেউ গণনা করে ফুরাইতে পারবে না, অর্থাৎ ইনফিনিটি। কি এটা বাবা? ইনফিনিটি। এই যে এরকম। দিতে পারবা? দিতে পারবা? পারবা? দিয়ে দাও। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু কত থেকে? এক থেকে। এক থেকে। এক থেকে। শুরু এক থেকে। ওকে, কোনো সমস্যা? স্বাভাবিক সংখ্যাতে শূন্য নাই, মনে থাকবে। স্বাভাবিক সংখ্যাতে কি নাই? শূন্য। স্বাভাবিক সংখ্যাতে শূন্য নাই। স্বাভাবিক সংখ্যাতে, স্বাভাবিক সংখ্যাতে শুরুতে শূন্য নাই। লেখা লাগবে না এটা। তারপর আবার তোমরা দশও স্বাভাবিক সংখ্যা ভাববে না। মানে শুধু শূন্য স্বাভাবিক সংখ্যা না, কিন্তু এই যে নয়, দশ, দশ কিন্তু স্বাভাবিক সংখ্যা। আবার শূন্য আছে বলে এটা স্বাভাবিক সংখ্যা না, এরকম ভাইব না কিন্তু। কথা বুঝেছো? শুধু শূন্য স্বাভাবিক সংখ্যা না। শূন্যের কি নাম? শূন্যের নাম কি? শূন্যের নাম কি? অভাবজ্ঞাপক বা সহকারী। হ্যাঁ, শূন্য। শূন্যকে আমরা জানি কি? অভাব জ্ঞাপক। অভাব জ্ঞাপক অঙ্কই বলি বা সংখ্যাই বলি, যে যেটা বলি। ওকে। কিন্তু এইখানে যখন শূন্য প্লাস স্বাভাবিক, কি বললাম? শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা এক জায়গায় যদি যুক্ত হয়, একসাথে যদি পড়া হয়, অর্থাৎ ওপরেরটা আমি, ভালো করে একটু খেয়াল করো, তোমাকে প্রশ্ন আসতে পারে এরকম করে, প্রশ্ন আসতে পারে এক, দুই, তিন, চার, পাঁচ দিয়ে ডট ডট, এগুলো কোন ধরনের সংখ্যা? কি প্রশ্ন আসতে পারে? এগুলো কি সংখ্যা?
এগুলো কি সংখ্যা বা এই সংখ্যাগুলোর নাম কি? তখন উত্তরে কি লিখতে হবে? স্বাভাবিক সংখ্যা। উত্তরে লিখতে হবে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা কি লিখবো আমরা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে। আর পরেরটা যে লিখছি শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা। শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা, ভালো করে খেয়াল করো। শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা, এখান থেকে তো শূন্য থাকবে, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? এক, দুই, তিন, চার, এগুলো। তাহলে শূন্য প্লাস স্বাভাবিক সংখ্যা এদেরকে বলা হয় একত্রে অঋণাত্মক সংখ্যা। কি বলা হয়? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার এই যে এরকম, এটাকে বলা হয় সিরিজ, স্বাভাবিক সংখ্যার ধারা। এই স্বাভাবিক সংখ্যার প্রথমে যদি আমি একটা শূন্য দিয়ে দিই, তাহলে এই স্বাভাবিক সংখ্যাটার স্বাভাবিক সংখ্যা থাকে না, তার নাম হয়ে যায় কি? অঋণাত্মক সংখ্যা। কি নাম হয়ে যায়? অঋণাত্মক সংখ্যা। মনে থাকবে? মনে থাকবে? ইয়েস স্যার। ওকে। আমি কি বুঝাইতে পারছি? তোমাকে প্রশ্ন আসবে এরকম করে, এরকম করে প্রশ্ন আসবে যে শূন্য, এক, দুই, তিন, চার, তারপর ডট ডট দিল, মানে এটা শেষ নেই, আরো আছে। এগুলো কি সংখ্যা বা কোন ধরনের সংখ্যা? এগুলো কোন ধরনের সংখ্যা? কোন ধরনের সংখ্যা? উত্তরে কি লিখবা? উত্তরে কি লিখবো আমরা? অঋণাত্মক। শূন্য যদি থাকে, আমাদের এতটুকু তো স্বাভাবিক সংখ্যা, এতটুকু স্বাভাবিক সংখ্যা, আর এখানে আছে শূন্য। তাহলে স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি? অঋণাত্মক সংখ্যা। কি বলি? অঋণাত্মক সংখ্যা। এগুলো বুঝাবে না কেউ বাবা, এগুলো বুঝতে গেলে অনেক অনেক কাঠখড়ি পুরাইতে হবে। তো আমি চেষ্টা করি তোমাদেরকে অনেক ডিপে গিয়ে বোঝানোর, সারা জীবন মনে থাকবে এগুলো। ঠিক আছে। অঋণাত্মক আর ঋণাত্মকের মধ্যে পার্থক্য আর ধনাত্মকের পার্থক্য বুঝি আমরা? পার্থক্য বুঝি? Yes, বুঝি। অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা পার্থক্য বুঝি, মানে এমনি বাংলাতে বুঝাইতে পারবো এগুলো মানে কি? বুঝাইতে পারবো এগুলোর মানে কি? ধনাত্মক সংখ্যা মানে কি? আমি ধনী। আমি কি বাবা? আমি ধনী, আমার কাছে টাকা আছে, 1 টাকা হলেও আমার কাছে আছে। ধনাত্মক মানে কি? পজিটিভ বুঝাচ্ছে, তাই না? ধনাত্মক মানে ধনী ধনী বুঝাচ্ছে না? আমার কাছে যদি 1 টাকাও থাকে, তাহলে আমি কি বাবা? ধনী বা ধনাত্মক সংখ্যা মনে করো। আমার কাছে টাকা নাই, তাহলে কি আমি কি? ঋণাত্মক না অঋণাত্মক কোনটা? ঋণাত্মক। আমার কাছে টাকা নাই মানে আমি ঋণাত্মক। ঋণাত্মক মানে কি? যে ঋণী। অঋণাত্মক। ঋণাত্মক মানে কি? যে ঋণী। ধনাত্মক মানে কি? যে ধনী। কথা বুঝেছো? ধনী মানে কি? ওর কাছে টাকা পয়সা থাকবে। আর ঋণী মানে কি? ওর ঋণ থাকবে। এখন এর বাইরেও একরকম মানুষ আছে, ওর 1 টাকাও নাই, ওর ওর ঋণও নাই। মনে করো তোমার কাছে 1 টাকাও নাই, তোমার কোনো ঋণও নাই, তাহলে তুমি কি? অঋণাত্মক, এই যে শূন্য। এখন আরেকটা জিনিস, এই ধনাত্মক সংখ্যাকেও আমরা কি বলি? অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি? অঋণাত্মক মানে যার ঋণ নাই। অঋণাত্মক মানে কি? যার ঋণ নেই। যার ঋণ নেই, অর্থাৎ যার সামনে, যার সামনে কি? যার সামনে, যার সামনে মাইনাস নেই। যার সামনে কি? মাইনাস নেই। সেটাই অঋণাত্মক সংখ্যা। কথা বুঝেছো? যার সামনে মাইনাস চিহ্ন নাই, সেটাই কি? অঋণাত্মক সংখ্যা। মনে থাকবে না? মনে থাকবে না? মনে থাকবে? ইয়েস স্যার। তাহলে বুঝাইতে কি একাটুক সক্ষম হয়েছি? এগুলো আবার বীজগণিতে গিয়ে বুঝাবো আমরা। তাহলে বুঝতে পেরেছি কোনটা স্বাভাবিক সংখ্যা, কোনটা ধনাত্মক, কোনটা অঋণাত্মক, বুঝতে পেরেছি আমরা। ইয়েস স্যার। কয়জন বুঝলাম, কয়জন বুঝলাম না?
হাত স্যার উঠাও তো, কে কে বুঝতে অঋণাত্মক, পারোনি? স্যার অঋণাত্মকটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। অঋণাত্মক মানে যার ঋণ নাই, অর্থাৎ যার সামনে মাইনাস নাই, সেটাই অঋণাত্মক। কথা বুঝেছো? এই যে খেয়াল করো, মানে ধনাত্মক গুলো অঋণাত্মক, ধনাত্মক সংখ্যাগুলো কি বাবা? অঋণাত্মক সংখ্যা, মনে থাকবে। অঋণাত্মক। ধনাত্মক সংখ্যাগুলোও কিন্তু অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক মানে কি? জিরো আর ধনাত্মক সংখ্যা মিলে অঋণাত্মক সংখ্যা হয়। এই যে খেয়াল করো, আমি লিখছি 5, এর সামনে কি মাইনাস আছে? এর সামনে কি মাইনাস আছে? জি না। তাহলে এটাকে কি বলতে পারি? এটা দুইটা নাম হতে পারে। কয়টা নাম হতে পারে? দুইটা নাম। একটা হলো ধনাত্মক বা স্বাভাবিক। ধনাত্মক স্বাভাবিক, এটা তো একটা একই নাম। আর আরেকটা নাম কি? অঋণাত্মক। মানে ও ধনী, ঠিক আছে, ঋণও তো নাই, এই সেন্সেও ঠিক আছে না? 5 ধনী, তোমার কাছে 5 টাকা আছে মানে তুমি ধনী মানুষ, মানে টাকা থাকলেই ধনী, 1 টাকা থাকলেও ধনী, সেই সেন্সে বলছি। তোমার কাছে 5 টাকা আছে মানে তুমি ধনী, ঠিক আছে, তোমার তো ঋণ নাই। ঋণ আছে? যদি ঋণ না থাকে তাহলে তুমি কি? অঋণাত্মক। আবার আমি যদি বলি -7, তাহলে এটা কি সংখ্যা? সহজেই বলতে পারবো কি? ঋণাত্মক। ঋণাত্মক। অঋণাত্মক নিয়ে এত মাথা ঘামানো লাগবে না, আমাদের দরকার হলো ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। কথা বুঝেছো? তারপরে এই ভিডিওটা একটু তোমরা আবার বাসায় দেখবা, রেকর্ডেড দিয়ে দিব, তাইলেই ইনশাল্লাহ হয়তো অনেক কিছু আবার বুঝে যাবা। ঠান্ডা মাথায় আজকে দেখবা, কালকে দেখবা, আবার দেখবা, দেখে এইগুলো আবার খাতায় উঠাবা, তাইলেই দেখবা তোমরা সুন্দর করে বুঝে গেছো। কথা বুঝেছো? প্রথম দিনই তো বুঝবা না, কিন্তু আমি প্রথম দিন থেকেই তোমাদের চেষ্টা করছি একদম গভীরে গিয়ে পড়ানোর। কথা বুঝেছো না বোঝনি? বই পাও নাই কে কে? হাত উঠাও তো, বই পাও না কে, পাও নাই কে কে? স্যার আমি। আর কে কে স্যার পাও নাই? আমি। স্যার আর কে পাও নাই? অনেকেই স্যার পাও নাই। আমি। ওকে, অনেকেই পাও নাই, ঠিক আছে, হাত নামাও। আমি আজকে বিজ্ঞান পড়াটা দিলাম না, ঠিক আছে? আগামী দিন থেকে বিজ্ঞান আমরা পড়াবো। বই এর মধ্যে একটু কালেক্ট করার চেষ্টা করবা, স্কুলের আশায় থাকলে হবে না। স্কুলের আশায় যদি থাকো তাহলে বই কালেক্ট করতে পারবা না। স্কুল থেকে দিতে যদি দেরি হয়। স্যার বই আমার কাছে শুধু গণিত আর ইংরেজিটা ছিল, বাট এটা 2024 সালের। 2024 না, অন্তত 2021-এর বই লাগবে। তোমরা কি করবা? নিজে, তোমরা তোমাদের বাবা অথবা মা অথবা বড় ভাই বোন পুরাতন মার্কেটে গিয়ে খোঁজ করতে বলবা। অন্তত 2000 বইগুলো আমি বলি 2013 থেকে 2021 পর্যন্ত বই, যে কোনো বই হলেই হবে। কিছু হয়তো চেঞ্জ আছে, বাট একই বই। কথা বুঝেছো? এই স্যার মুহিত, মিউট কিন্তু, করো। স্যার কিন্তু আমার কাছে তো 2022-এরটা আছে। 22-এর দিয়ে হবে না বাবা, আমি বলছি কি। এই মুহিত, মিউট করবে না বের করে দেবো। কথা বুঝো না? 2013 থেকে 2021 সালের বই পুরাতন বইয়ের মার্কেট থেকে কালেক্ট করবা। 2-4টা দোকান খুঁজে কালেক্ট করতে পারো। স্যার আমার কাছে এক সেট আছে। অথবা যদি কারো কাছে পাও, হয়তো তোমার বড় ভাই বড় আপু পড়েছে, বইগুলো বিক্রি করেনি, ফালায় দেয়নি, কাউকে দিয়ে দেয়নি, হয়তো ওদের থেকে কালেক্ট করো। 2013 থেকে 21-এর মধ্যে যারা 6-এ পড়েছে তাদের থেকে কালেক্ট করতে পারো, যদি তাদের কাছে থাকে। আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, পিডিএফ গুলো দেখো। আর আবারও বলছি, সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার কাছে গণিত পড়বা, আমি চেষ্টা করবো একদম গভীরে গিয়ে সুন্দরভাবে পর্যায়ক্রমে বুঝার। একটা ওয়ার্ডও না বুঝে গণিত শিখবো না। আমার কাছে একটাই উদ্দেশ্য পড়ার, একটা ওয়ার্ডের মানে বুঝবো না মানে কি, ওই দিন আমাদের পড়ার দরকার নাই। প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝে বুঝে পড়বো এবং প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা বুঝে তারপরে পড়বো। তাইলে দেখবা গণিতটা পানির মতো সহজ হবে। এখন আজকে যেগুলো পড়ালাম তোমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কারণ আজকে তোমাদের প্রথম ক্লাস। এই ক্লাসের রেকর্ডেড ক্লাসটা আবার তোমরা 2-3 বার দেখো, দেখো সহজ লাগবে। কয়েকদিন ক্লাস করো, মজা লাগবে। আজকে এই পর্যন্তই, আজকে বিজ্ঞান পড়া দিব না আমি তোমাদেরকে।
বই দুইটা পিডিএফ দিয়ে দিবনি রাত্রে, আর রেকর্ড ক্লাসও দিয়ে দিবনি। তোমরা সবাই ভালোভাবে রেকর্ড ক্লাস দেখে আবার এই অঙ্কগুলো উঠাবা, চেষ্টা করবা নিজে নিজে পড়ার। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী সোমবার দিন সন্ধ্যা 7টায় দেখা হবে।